তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরণী নামক ছোট গল্পের তৃতীয় পরিচ্ছেদ। এই গল্পে যে 7টা পরিচ্ছেদ আছে সেই 7টা পরিচ্ছেদের মধ্যে আজকে আমরা আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদ। এর আগে আমাদের আলোচনা করা হয়েছে এই আদরণী গল্পের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ। যদি তোমরা এই দুটি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রতিবারের মতো চলে যাব। আমাদের টেক্সট বইয়ে যে লাইনগুলো আছে সেই লাইন তুলে তুলে আমরা পড়ব এবং সঙ্গে থাকবে আমাদের পিপিটি আকারে প্রত্যেকটা প্যারার বিষয়বস্তু অনুসারে কিছু এআই দ্বারা বর্ণিত বা এআই দ্বারা ক্রিয়েটিত কি না কিছু প্রতিচ্ছবি এবং কিছু ভিডিও, যেটা আমাদের আজকের ক্লাসকে অতি সৌন্দর্যময় এবং মুগ্ধকর করে তুলবে। দেখো চলে এসেছি আমরা আমাদের তৃতীয় পরিচ্ছেদ। দেখো কি বলা হয়েছে, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যেই 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে এখানে কাহিনী কিভাবে শুরু হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সেই কেন্দ্রীয় চরিত্র পশুরূপে আদরিণীর এখনো আবির্ভাব ঘটে নাই। তাহলে আমরা কোন পরিচ্ছেদে এসে দেখলাম যে আদরিণীর আবির্ভাব ঘটছে, সেটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে। তাহলে কি শহর হইতে 2-3 ক্রসের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে এই জয়রাম তত্ত্ব সেখানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে। কার আছে এবং কোন গ্রামের? গ্রামের নাম হচ্ছে বীরপুর এবং যার হাতি তার নাম হচ্ছে উমাচরণ লাহিড়ী। নোট করে রাখবে বিষয়গুলো। একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু সে বিস্তর দাম চায়। যেহেতু জয়রাম মুখোপাধ্যায়ের একটা ইগো চলছে, একটা রাগান্বিত ভাব চলছে, তাহলে এখানে টাকা পয়সার মেটারটা আসছে না। যত টাকাই নেক অন্ততপক্ষে উনি কিনবেই, এরকম প্রতিজ্ঞা করে রেখেছেন। কত? 2000 টাকা। তাহলে আদরণীকে আমাদের উমাচরণ লাহিড়ীর বাড়ি থেকে কিনে আনতে হয়েছিল কত টাকা দিয়ে? 2000 টাকা দিয়ে। খুব বাচ্চা, না সাওয়ারি নিতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পরের দিন সকাল 7টায় হস্তিনী আসিল। এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে, কারণ উল্লেখ ছিল কি বার? সোমবার, তার আগে ছিল শনিবার, তারপর আসছে মঙ্গলবার। পরের দিন অর্থাৎ পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তৎবাদ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অবশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাথি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। এই ছিল আমাদের তৃতীয় পরিচ্ছেদের এইটুকু অংশ। এখান থেকে দেখো আমাদের ক্রিয়েট করা হয়েছে একটা হাতি বিক্রয়ের একটা যে বিষয়, এই যে 2000 টাকা দিয়ে কি করছে, একটা হাতি কেনাকাটা করছে, তাই না? এখানে তো জয়রাম মুখোপাধ্যায় যায় না, উনি ওনার চাকর বা কর্মচারীকে পাঠিয়েছিলেন। কার বাড়ি পাঠিয়েছিলেন? উমাচরণ লাহিড়ীর বাড়ি, এবং কোথায়? বীরপুর গ্রামে। সেখানে কি হলো? হাতি কেনাকাটা হলো। এরপর হাতিটা বাড়িতে এলো। বাড়িতে আসার পর দেখবো যে তাকে কিভাবে কি করা হচ্ছে না বরণ করা হচ্ছে। সে বরণ করার বর্ণনা এখানে বলা আছে। হস্তিনী গিয়া অন্তপুরের দ্বারে নিকট দাঁড়াইল, মুখুজ্জে মহাশয় বিপত্নিক। তাহলে আমরা কি দেখলাম? আমাদের গল্পে যে কেন্দ্রীয় চরিত্র পুরুষ রূপে বা মানব রূপে, তার স্ত্রী নেই। বিপত্নিক তাহার জ্যেষ্ঠ পুত্র একটি ঘটিতে জল লইয়া সভয়ে পদক্ষেপে। দেখো তার জ্যেষ্ঠ পুত্র বধূ অর্থাৎ বড় ছেলের বউ অর্থাৎ বড় বৌমা কি করলেন? একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ের সেই জল একটু একটু করে ঢালিয়া দিলেন। মুহূর্তের ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙ্গা করিয়া দিলেন। দেখো এই যে বরণ করার যে বিষয়টা অর্থাৎ তৈল এবং সিন্দুর আমরা দেখতে পাচ্ছি। আপাতত এটা একটা আমার এআই যে ভিডিও বানিয়েছি আমি, দেখো এই যে কি করছে না সিন্দুর এবং তেল দিয়ে তার কপালটাকে কি করা হলো না সুন্দরভাবে বরণ করা হলো বা মাখিয়ে দেওয়া হলো। এতে দেখো বাড়ির যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা কিন্তু খুব খুশি, খুব মনে যাবে। একটা বাড়িতে একটা নতুন জিনিস হাতি বলে কথা, তাই না? তাদের মধ্যে একটা আনন্দ এবং উল্লাস কিন্তু তাদের মধ্যে আছে।
তারপরে কি করলো, লড়াই করে দিল, ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়ায়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো চাল কলা এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। কি কি খেতে দিয়েছিল? ধামাই ভরিয়া আলো চাল কলা এবং অন্যান্য মাঙ্গল দ্রব্য যেগুলো বরণ করতেছিল সেই সমস্ত খাবারগুলো কিন্তু আদরণীকে দেওয়া হলো। তুলিয়া দিয়া কতক সে খাইলো, অধিকাংশ ছিটাই দিল। এরূপ বরণ সম্পূর্ণ হইলে রাজহস্তির জন্য সংগৃহীত একটি কদলী কাণ্ড অর্থাৎ কলা গাছ, কদলী কাণ্ড এবং অনেকগুলি বৃক্ষ শাখা আদরণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপীঠে আহরণ করিয়া গেলেন। তাই তো, কিসে গেলেন? হস্তিপীঠে। এই যে দেখো কে কে আছে এখানে, আমাদের জয়রাম মুখোপাধ্যায় আছে এবং সঙ্গে ডাক্তার এবং উকিল, এই যে দুই বন্ধু, এই দুই বন্ধু কিন্তু গিয়েছিলেন। এটাই তো আমাদের ছিল, তাই তো? দেখো আমি একটু জুম করি, এই যে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে কে কে আছে। জয়রাম মুখোপাধ্যায় আছে, উকিল বাবু আছে এবং কে আছে? ডাক্তার বাবু আছে। ওদের তিনজনেরই যাওয়ার কথা ছিল। সেইভাবে তারা নিমন্ত্রণ রক্ষা করেছে। কার মাধ্যমে? আমাদের হাতির মাধ্যমে গিয়ে জয়রাম মুখোপাধ্যায় দেখলেন যে আমি আমার সম্মান রক্ষা করব, অর্থাৎ সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আহরণ করিয়া গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানা নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের উপরে প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়াছিল। এটারও একটা আমি পিপিটি ছবি তৈরি করে রেখেছি। দেখো এই যে মহারাজের যে বাড়ি এবং সেখান থেকে দেখো দেখা যাচ্ছে, তাই না? এখানে মহারাজ বসে আছে, উনি এখানে বাইরে বসে আছেন এবং সেখান থেকে যে হাতির যে বর্ণনা বলা হয়েছে, ওই যে হাতি, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে এই প্যারাটাকে নিয়ে এখানে একটা সুন্দর কি করা আছে, ছবি দেখো এখানে জেনারেট করা আছে। ছবিটা দেখলেও তোমাদের কিন্তু অনেক ধারণা আসবে যে এখানে কি বলতে চাইছে এই অংশটার মধ্যে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয়ে সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই এই হাতিটি কার? এই যে মহারাজ দেখতে পাচ্ছে হাতিটাকে, তখন উনি এনাকে জিজ্ঞাসা করছেন, আরে মুক্তার মশাই এই হাতিটা কার? মুখুজ্জে হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বললেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মানে এখানে দেখো বাহাদুর তো হাতি পাঠায়নি, উনি কিনেছেন, কিনে ওনারই কি করছে, নাম করছে। কারণ উনি মনে করেন যে আমার সমস্ত ধন সম্পদ, আমার টাকা পয়সার অধিকাংশই কার বাড়ি থেকে আসতে, এরকম নরেশচন্দ্র বাবুর বাড়ি থেকে আসে। অতএব আমি যদি আপনার গোলাম হয় তাহলে আমার হাতিও আপনার গোলাম, সেই হিসাবে হাতিও আপনার, এই ইঙ্গিত থেকে বলা হয়েছে। আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি কই? এই হাতি তো আমি কখনো দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিনীর কাছ থেকে আমি কিনেছি মহারাজ। ওহো, তাই বলো, তাই তো? অধিকতর বিস্মিত হয়ে রাজা বললেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ, তবে বলেন যে আমার হাতি বিনয় কিংবা ছেলের সূচক, বিনয় কিংবা ছেলের সূচক ঠিক বোঝা গেল না। মানে কথাটা কিভাবে বলতে চাইলেন? একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন এই হাতিও আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। মানে এতদিন পর্যন্ত মনের ভিতরে যে ক্ষোভটা চলছিল, যে রাগটা চলছিল মহারাজদের প্রতি, হাতি পাঠায়নি, আমাকে হাতি করেই যেতে হবে, এই ক্ষোভটা কিন্তু ওনার একদম সম্পূর্ণ বিলীন হলো বা নষ্ট হলো। দেখবে আমাদের সমাজে আমি দেখেছি অনেক যুবককে যাদের বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও সে তার বন্ধু বান্ধবদের কাছ থেকে দেখেছে যে ভালো ভালো যে সমস্ত গাড়িগুলো হয়, যেমন কেটিএম হতে পারে, বুলেট হতে পারে বা অন্যান্য ধরনের যে দামি দামি যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু ও রাগারাগি করে বাবাকে বলে যেমন করে হোক লোন করে টোন করে যেমন করে কী করে নেয়, গাড়িটা কিনে নেয়। কিনে নিয়ে আর দেখবে 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর যখন লোনটা আনতে পারে না, তখন তার কি অবস্থা হয়। এক সময় কোম্পানির লোক এসে কী করে গাড়ি থেকে টেনে নিয়ে চলে যায়, সঙ্গে তার যে ডাউন পেমেন্ট যে কেসটা, সে ডাউন পেমেন্টের যে পয়সাটা, সেই পয়সাটা তো কী হয়, নষ্ট হয়, সঙ্গে বাবা মার কাছে কী হয়, খারাপ হয়। এই ধরনের ইগো, এই ধরনের রাগ বাস্তব জীবনে খুবই ক্ষতিকর, যেটা জয়রাম মুখোপাধ্যায় করেছিলেন। আমি আগেও বলেছি যে হাতি কেনা সোজা, কিন্তু হাতি পোষা সোজা নয়। এটাই হচ্ছে আমাদের গল্পের সবথেকে বড় নীতিকথা। আপাতত ছিল এই আমাদের তৃতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদের আলোচনার বিষয়। প্রতিবারের মতোই আমরা পিপিটির মাধ্যমে একবার সুন্দর করে সেই ছবিগুলোকে কি করব, জেনে নেব এবং সংক্ষেপে জেনে নেব তৃতীয় পরিচ্ছেদের বিষয়বস্তুটা। আমাদের তৃতীয় পরিচ্ছেদে পাওয়া কিছু চরিত্রের নাম দেখি এখান থেকে কি কি আছে। আপাতত তৃতীয় পরিচ্ছেদে আমরা একটাই নাম পেয়েছি, সেটা হচ্ছে বীরপুরের উমাচরণ লাহিড়ী, যে আদরণী বা হস্তিনীর কি ছিল, মনিব। এরপর দেখো আমাদের ছবি ওই যে কিনতে পাঠাবে, তাই না, কার বাড়িতে, উমাচরণ লাহিড়ীর বাড়িতে
একটা চাকরের মাধ্যমে কত টাকায় না 2000 টাকার বিনিময়ে ওই হস্তিনীকে আনা হবে, অর্থাৎ আদরিণীকে আমাদের মুখুজ্জে মহাশয়ের বাড়িতে আনা হবে। এরপর দেখতে পেলাম যে বাড়িতে এলো, বাড়িতে আসার পরে কিভাবে তৈল সিঁদুর দিয়ে তার বরণ করা হলো তার চিত্র এখানে বর্ণনা করা আছে। এরপরে আছে আমাদের কি না ওই হাতিতেই চেপে উনি কোথায় গেলেন, পীরগঞ্জে বিবাহে গেলেন, অর্থাৎ খুব আনন্দ সহকারে গেলেন। এরপর দেখলাম আমরা পীরগঞ্জে গিয়ে মহারাজের দরবারে সেই দৃশ্যটা, যেখানে দুজনের মধ্যে কথোপকথন হলো যে এই হাতিকার। মহারাজ জিজ্ঞাসা করছেন, তখন বলেছিলেন এই হাতি হচ্ছে আপনারই। এখানে যে কথোপকথন একটু আগে আমরা জানতে পারলাম তার একটা সুন্দর এখানে প্রতিচ্ছবি আমি তুলে ধরেছি। আপাতত এই ছিল তৃতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদের পিপিটির ছবি এবং চরিত্রের নাম। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর প্রতিবারের মতোই বলবো, যদি এরকম শিক্ষণীয় ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই পড়ার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তার উত্তর দেওয়ার আমি যথারীতি চেষ্টা করব। এর পরের ভিডিও থাকছে আমাদের চতুর্থ এবং পঞ্চম পরিচ্ছেদ একসঙ্গে। যদি তুমি এর আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।